ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। জিনিসপত্রের দাম বৃদ্ধির চাপে এমনিতেই মানুষের জীবনে নাভিশ্বাস, এর ওপর বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে লাগামহীন বিদ্যুৎ বিল। গ্রাহকের মনে সন্দেহ, বাড়তি দামের চেয়েও অস্বাভাবিক বেশি আসছে বিদ্যুৎ বিল। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়, কিন্তু এসব সমালোচনার জবাবে বিদ্যুৎ বিভাগ বলছে বাড়তি বিল নিয়ে সন্দেহের কিছু নেই। উল্টো বাড়তি বিলের ভোগান্তি নিয়ে চলমান আলোচনাকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করেছে সরকার। এসব নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়, অস্বাভাবিক বিদ্যুৎ বিল অপপ্রচার নাকি নিষ্ঠুর সত্য। এ বিষয় নিয়ে আলোচনা করতে আজ অনলাইনে যুক্ত আছেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ এবং আছেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার আব্দুস সালেক সুফি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। জনাব সালেক সুফি, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। আসলে আমরা দেখছি বাংলাদেশে জুন মাস থেকেই এই আলোচনাটা শুরু হয়েছে। জুন মাসের যে বিদ্যুৎ বিল, যেটি হাতে পাওয়ার পর থেকেই ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে এই বিদ্যুৎ বিল অস্বাভাবিক রকম বেশি এমন অভিযোগের আমরা পেয়েছি এবং একই সাথে এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ বিভাগকেও জানানো হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, আসলে বিদ্যুৎ বিল অস্বাভাবিক আসার কোনো আদৌ সুযোগ আছে কি? জি, আমি তো ধরেন বিদেশে থাকি। আমি যতদূর দেখেছি আপনাদের বিভিন্ন মিডিয়ায়, সেটা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায়, এই জুন মাসের বিলে অনেকে যাদের প্রিভিয়াস বিল ছিল 1,000 টাকা মাসে, তাদের 2,000 হয়ে গেছে, যাদের 2,000 সেটা 4,000 হয়ে গেছে। জুন মাস মনে রাখবেন, জুন মাসে কিন্তু বিশ্বকাপ ছিল এবং জুন মাসে বিদ্যুতের কিছু মূল্য বৃদ্ধি হয়েছে। এই সবগুলিও যদি আমি ধরে নেই, সঠিক ধরে নেই, তাহলেও এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোনো কারণ দেখি না। আর এটা যে মূল্য বৃদ্ধি হয়েছে, এটা তো কোনো গুজব বা অপপ্রচার হতে পারে না, কারণ এগুলি বাস্তব। এগুলি যারা ভুক্তভোগী তারা এগুলি বলছেন এবং সংবাদ গ্রাহকরাও তাদের কাছ থেকে এটা সংগ্রহ করেছেন। তা আমি আপনার কাছে যে বিষয়টি জানার, আমি যে বিষয়টি একটু জানতে চাই যে আমরা তো দেখি যে মিটারিং সিস্টেমের মাধ্যমে আসলে বিদ্যুৎ বিলটি তৈরি হয় এবং আমরা দেখেছি যে দুটি সিস্টেম, একটি প্রিপেইড এবং একটি পোস্টপেইড, এই দুই ধরনের ভোক্তার মধ্যে এই অভিযোগ। সেই ক্ষেত্রে আসলে এই মিটারিং সিস্টেমের মধ্যে কি কোনো মেকানিজম আছে যেখানে আসলেও কোনো ফাঁকি ঝুঁকি আছে যে বিদ্যুৎ বিল বেশি আসার? প্রিপেইড মিটারিং এ তো কোনো থাকার কথা না, কারণ আপনি যেটা পে করবেন ততটুকু পাবেন, তারপরে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আনটিল ইউ টপ আপ। আর অন্য মিটারিং সিস্টেমেও তো বাই দিস টাইম রহমতুল্লাহ ভাই বলবেন অনেক উন্নতি সাধন হয়েছে, ডিজিটাইজেশন হয়েছে। ম্যানিপুলেশন না করা হলে, মিটারিং সিস্টেমে কোনো ম্যানিপুলেশন না করা হলে বা বিল প্রিপারেশনে কোনো বড় ধরনের ত্রুটি না হলে এই ধরনের বিচ্যুতি হওয়ার কথা না। মানে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা 5 জন, 10 জন বা 100 জনের হতে পারে, কিন্তু যখন এত বিপুল সংখ্যক গ্রাহকরা এটা অভিযোগ করছে এবং সেটা মিডিয়ায়ও আসছে, সেটা নিশ্চয়ই একটা যৌক্তিক কারণ আছে। আমার বাংলাদেশে যারা প্রফেশনাল আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিটা কেস এটা দেখেন। অনেক গ্রাহক হয়তো আপনাদের কাছে যেতেও পারে না, এটা দেখেন, দেখে এটা সমাধান করে দেন। নিশ্চয়ই এই সমাধান বিষয়ে আপনার কাছে আরো শুনবো। তার আগে আমাদের সঙ্গে পাওয়ার সেলের সাবেক ডিজি বিডি রহমতুল্লাহ আছেন। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখলাম যে অভিযোগগুলো, যেটি এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ বলেছে যে তারা বেশ কয়েকটি অভিযোগ, গ্রাহকের করা অভিযোগ খতিয়ে দেখেছে এবং সেখানে আসলে অস্বাভাবিক বিল বৃদ্ধির কোনো ঘটনা তারা কিন্তু দেখেনি। এবং গতকালই আমরা দেখলাম আবারও সংবাদ বিজ্ঞপ্তি আকারে যেটি জানানো হয়েছে যে এটি এক ধরনের অপপ্রচার। আমি আপনার কাছে জানতে চাই যে আসলেও যখন লাখ লাখ গ্রাহক একই রকম অভিযোগ দেয়, সেটিকে কি আসলে শুধু অপপ্রচার বলে সামাল দেওয়ার সুযোগ আছে কিনা? না, এখানে দুইটা ক্ষেত্রে। প্রিপেইড মিটারের আগে যখন অ্যানালগ মিটার ছিল সারা বাংলাদেশেই, সেই কমপ্লেন আমি তখন অবসর হলেও আমার সঙ্গে যোগাযোগ ছিল বিদ্যুৎ উন্নয়ন খাতের, এবং প্রচুর ওভার বিলিং, এবং সেই ওভার বিলিংটা হওয়ার কারণটা দুইটা। একটা, বাংলাদেশে প্রত্যেকটা বিভাগ, ডিভিশন, যেটাকে বলে এক্সিএন এর চার্জে কতগুলা এরিয়া থাকে, কতগুলা
ক্লায়েন্ট থাকে, কনজিউমার থাকে, এবং তাদের এলাকাটা সেই এক্সচেঞ্জের উপর নির্ভরশীল, এবং এক্সচেঞ্জের উপর একটা জোর করে চাপিয়ে দেওয়া হয়, সিস্টেমের ইমপ্রুভমেন্ট করা হয় না। আসলে লস কত হবে এটা ডিক্লেয়ার করা হয় না, টেকনিক্যাল লস কত এটা তো ডিক্লেয়ার করতে হবে একটা সিস্টেমকে। আমি যখন পাওয়ার সেলে ছিলাম তখন আমরা কতগুলো এরিয়া নিয়ে সিস্টেম লস দেখলাম অনেক কম, এবং এটা আমরা স্টাডি করেছি। তো এই যখন করা হয় না, যখন এক্সেলকে জোর করে বলা হয় তোমার এখানে এত সিস্টেম লস চাই, অর্থাৎ একটা ওই যে মানে ইয়ার মতো আর কি, মানে চাল ধানের ভাগের মতো, এই ভাগ করলে এক্সিডেন্ট তখন চিন্তা করে আমাকে তো এত পার্সেন্ট সিস্টেম লস করতে হবে। এই করাটার ব্যাপারে যে লাইনম্যানরা কাজ করে ঢাকার কিছু কিছু এলাকার সঙ্গে, যেসব লাইনম্যান কাজ করে, লাইনম্যান কিন্তু এখন আউটসোর্সিং করা আছে, লাইনম্যান না ঠিক মিটার রিডার আউটসোর্সিং করা আছে, এবং এদেরকে লাইনম্যানরা দিয়ে দেয় যে তুমি এই মিটারগুলো রিড করে আসো। আসলে এই সিস্টেমগুলো আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। সেই যে আউটসোর্সিং যে মিটার রিডার, ওরা যা ইচ্ছা তা করে, এবং সেখানে লাইনম্যান, এক্সটেরিয়র ইঞ্জিনিয়ার ইনচার্জ এবং এক্সিএনও বলে দেয় আমাদের এত করে সিস্টেম লস যেন এত হয়, বেশি হলে তোমাদের শাস্তি দেওয়া হবে। এই যে জিনিসগুলো ঘোষণার ফলেই পরবর্তীতে তারা এই জিনিসটাকে ম্যানিপুলেট করে, এবং করতেই হয়, নাহলে চাকরি যাবে। কারণ এই যে আউটসোর্সিং যারা কন্ট্রাক্টর যারা কাজ করে, এদেরকে তো চাকরি খুবই ক্ষণস্থায়ী এবং ধমকের উপর থাকে, এবং তার উপর লাইনম্যান চাপায়, তার উপর এসডি চাপায়, সাব ইঞ্জিনিয়ার চাপে, তার উপর এসডি ইঞ্জিনিয়ার চাপে। কাজেই এইটা ছিল আমি কি ডিজিটাল মিটারের গল্প। তারপরে আমরাই স্লোগান দিয়েছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে, যে আমরা প্রিপেড মিটার চাই। চমৎকার, এটাতে তো মানুষের হাত থাকবে না, কমানো বাড়ানো সম্ভব না। আমার নিজের বাসায় যখন দেখলাম, যে আমার নিজের বাসায় আমি 2-3 দিন থাকি, তারপর চলে আসি কুমিল্লা বাসা এবং ঢাকায় চলে আসি। প্রিপেড মিটার লাগানোর পরে আমার বাসায় আসতেছে 2,000-3,000 টাকার বিল, কোনো কিছু চলে না, কোনো কিছুই নেই। কি ব্যাপার? তারপর কেয়ারটেকারের সঙ্গে আলাপ করতে, স্যার আপনাদের বাসায় তো কোনো কেউই থাকেন না, আপনারা বেশি ওঠেন। আমি তো এক্সেনের উপর চড়া হলাম, কি ব্যাপার? আসলে এক্সেনেরও ক্ষমতা নাই। এই যে প্রোগ্রামটা, যেটা এখানে ইনপুট হিসাবে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, এই প্রোগ্রামটাই ছিল, হয় ওদেরকে কেউ গাইড করেছে যে তুমি বেশি করে ধরে দিবা, কারণ আমাদের সিস্টেম লস কভার করতে হবে। ওই যে মেন্টাল মাইন্ডসেট হচ্ছে ওইটাই, যে প্রোগ্রামটাতে আমি কি দেব। আমি যদি 1 ইউনিটের জায়গায় 1 টাকা 30 পয়সা 130 টাকা উঠাই, আবার যে মিটার রিডার আছে, আর রেন্ট, মিটার রেন্ট, এইসব ইত্যাদি চার্জ, মেশিন পরিবর্তন হলেও ম্যান বিহাইন্ড দ্য মেশিনের যে মানসিকতা সেটি পরিবর্তন হয়নি। আমি আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, তার আগে আপনার কাছে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই। এই প্রশ্ন লাখো গ্রাহকের, যে আমরা দেখি বছরব্যাপী হয়তো বিদ্যুৎ বিল একটা নির্ধারিত মাত্রায় আসছে, কিন্তু এই জুন মাসে যখন আসলে সরকারের অর্থবছর পরিবর্তন হয়, সেই সময়টিতে একটা অস্বাভাবিক রকম বিলটি বাড়ে, এবং এটা সাধারণেরই প্রশ্ন যে সারা বছরের যে লোকসান বা বিদ্যুৎ বিভাগের যে আয়ের টার্গেট থাকে সেটি পূরণ না হলেই কি এটি ভোক্তার উপরে বা গ্রাহকের উপরে বাড়তি করে চাপিয়ে দেওয়া হয় কিনা, আসলেও এর পিছনে কি এ ধরনের কোনো কারসাজি আছে কিনা আপনার কাছে একটু শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় অস্বাভাবিক বিদ্যুৎ বিল, অপপ্রচার নাকি নিষ্ঠুর সত্য। বিরতিতে যাওয়ার আগে বিডি রহমতুল্লাহ, আপনার কাছে জানতে চাইছিলাম, আসলে আমরা দেখি অনেকের কাছে এই অভিযোগটা পাওয়া যায়, সারা বছর ধরেই হয়তো 1,000 বা 1,500 টাকা বিদ্যুৎ বিল আসছে, কিন্তু জুন মাস আসলেই অস্বাভাবিক রকম সেটি বাড়ে, 2 গুণ 3 গুণও বাড়ে, এমন অভিযোগও কিন্তু আমরা দেখেছি। মানে এটি কি আসলে ওই বছর শেষে যে হিসেব নিকেশ করে বিদ্যুৎ বিভাগের যেটি লস, সেটি কি ভাগযোগ করে গ্রাহকের ঘাড়ে দিয়ে দেওয়া হয় কিনা, সেই অভিযোগ আদৌ কি এরকম ঘটনা ঘটে? হ্যাঁ, এটাই ঘটে। ওই যে সালেক সুবি সাহেব কিন্তু এই কথাটাই বলেছেন। আসলে সারা বছরের তালিকাটার মতো সারা বছরের তারা হিসাবটা মিলে দেখে যে টোটাল যেটা গড় একটা সিস্টেম লস দেওয়ার ব্যাপার আছে, গড় সিস্টেম লসটা তখন তারা ওই জেটটা টেনে নিয়ে আসে। তখন ওই জুন মাসের পরে তারা বলবে গত অর্থ বছরে আমাদের এত সিস্টেম লস বা আদায়, তারা আদায় একটা কলাম আছে যে কত আদায় হলো, কত পার্সেন্ট বিল করছে, কত পার্সেন্ট আদায় হলো। সেই আদায়টা বাড়ানোর জন্যই তারা এই গড় সিস্টেম মানে প্রচুর পরিমাণে ওভার বিলিং করে দেয় প্রত্যেকটা মানুষের উপর, এবং তার জন্য ভোগান্তি বইতে হয় আমাদের মতো
ক্লায়েন্টদের, গ্রাহকদের। মানে এটা এইরকম করে একটা বাস্তবতায় যখন লাখো গ্রাহক একই অভিযোগ তুলছে যে ভুতুরে বিল এসেছে, সেই রকম একটা পরিস্থিতিতে সরকার শুধু সেটিকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একটি অপপ্রচার বলে যে চালিয়ে দিল, সেইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আদেও একটি নিরপেক্ষ তদন্ত করার সুযোগ কি এখানে ছিল? অবশ্যই ছিল, এবং এটা আমি খুব দুঃখজনক হলে অত্যন্ত সত্যি, আপনি এই যে লেনদেনটা হয়, এই যে ওভার বিলিং হচ্ছে, এটাতে একটা লেনদেন হচ্ছে, ওভার সিস্টেম লস দেখাচ্ছে, এটাতে একটা লেনদেন হচ্ছে। এই লেনদেনে জড়িত না কে, এই প্রশ্নটা আপনি করলে আমি উত্তরটা দিতে পারতাম। সবাই জড়িত, এই যে মানে একদম শীর্ষ পর্যায় পর্যন্ত। আপনি তো বিপুল অনেক গল্পই শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু কিচ্ছু করতে পারতাম না। এবং আমরা সচেতন জনগণ এবং ওই যে ভোক্তা অধিকার কমিটি যারা আছে, তারা কিন্তু এইগুলা, তাদের কাছে হিসাবও আছে। আমি ভোক্তা অধিকার কমিটির অনেককে চিনি, অনেকের সঙ্গে আমার আলাপ হয়, তাদের চমৎকার হিসাব আছে। এইগুলা ওই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গিয়ে শুধু চিৎকার করলেই হবে না, এইগুলো একদম মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডেসা, ডিপিটিসি যারা আছে, তাদেরকে ঘেরাও করে এই হিসাবগুলা নিয়ে যেতে হবে। এবং এটা হচ্ছে, আপনি প্রশ্ন করছেন, এক কথায় মারাত্মকভাবে এইভাবে ওভার বিলিং করতেছে, জেড টানতেছে এবং ওভার বিলিং করে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের সঙ্গে প্রকৌশলী খন্দকার সালেক সুফি আছেন। আপনার কাছে আবারও একটু আসতে চাই, জানতে চাই আসলে প্রযুক্তি তো এখন অনেক এগিয়ে গেছে। এই প্রযুক্তি ব্যবহার করে যে অভিযোগগুলো গ্রাহকের এসেছে, আমরা এরই মধ্যে জেনেছি যে বিদ্যুৎ বিভাগ বেশ কিছু অভিযোগ তারা খতিয়ে দেখে তার সত্যতা পায়নি, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বা মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছে যে এই অভিযোগগুলো আসলে ঠিক নয়। কিন্তু গ্রাহকের মধ্যে বা জনমনের যে অসন্তোষ, সেটি দূর করার জন্য একটি নিরপেক্ষ তদন্তের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আসলে প্রযুক্তি ব্যবহার করে এই শত শত বা লাখো বিদ্যুৎ বিলের যে ঘটনা, সেগুলোকে কি দ্রুততম সময়ে যাচাই বাছাই করার সুযোগ আদৌ আছে? আপনি কাদের দিয়ে তদন্ত করবেন? আমার কথা হলো, হু উইল ক্যারি আউট দ্য তদন্ত? কারণ আপনি প্রযুক্তির কথা বলছেন, মেশিন কিন্তু মানুষই রান করে। কাদের দিয়ে তদন্ত করবেন? আমাদের আনফরচুনেটলি আমরা বাংলাদেশিরা এত দুর্ভাগা যে আমরা যে একটা সার্ভিস প্রোভাইড করি, আমরা কাদের সার্ভিস দিতেছি তাদের স্বার্থের কথা দেখি না। আমাদের নিজেদের এই যে কথা রহমতুল্লাহ ভাই বললেন, আমাদের করাপ্ট প্র্যাকটিস বা আমাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আমরা দায়টা দিয়ে দেই আমাদের নিরীহ গ্রাহকদের। এই লক্ষ লক্ষ গ্রাহকদের যে অভিযোগ, এই অভিযোগটা তদন্ত না করে, সঠিকভাবে তদন্ত না করে বা বিচার না করে, এই যে একটা বিদ্যুৎ বিভাগ থেকে একটা অপপ্রচার করে, এইটার বিরুদ্ধে তদন্ত করা উচিত যে কেন আমরা এটা করি। আমরা গ্রাহকদের এগুলি বিচার করে দেখতো, যদি যথার্থতা থাকে কারা দায়ী, তাদের পানিশমেন্ট নেওয়া হতো। সেটা না করে শুধুমাত্র এই গ্রাহকদের এই বিলের টাইনা একটা নিরপেক্ষ মানে থার্ড পার্টি দিয়ে, আমি মনে করি যে এক্সপার্টস এবং বিচার বিভাগের দরকার হলে, ইট ইজ এ সিরিয়াস অফেন্স। আপনি ইলেকট্রিসিটি দিতে পারতেছেন না, যে তারা কিছু বিদ্যুৎ বিভাগ কিন্তু বলেছে যে তারা কিছু অভিযোগ তারা তদন্ত করে দেখেছে যেখানে এর অভিযোগের সত্যতা পায়নি। কিন্তু ওই যে প্রশ্নটি আপনিও তুললেন, সে প্রশ্নটি আমারও, যে কারা এটি তদন্ত করলে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? নিরপেক্ষ বাংলাদেশে রহমতুল্লাহ ভাই বা আপনারা বলতে পারেন, বাংলাদেশের নিরপেক্ষ কেউ আছে? সবাই একটা পক্ষ, নিরপেক্ষও কিন্তু একটা পক্ষ। আনফরচুনেটলি বাংলাদেশ ইজ এ সাচ এ কান্ট্রি যেখানে নিউট্রাল ইজ অলসো এ পার্টি। সো ভেরি আনফরচুনেট, বাট এটা করা উচিত। এই সরকার, নতুন সরকার, তাদের 6 মাস হয়েছে। আমরা এই সরকার নতুন বললেও আমরা এই সরকার আগেও দেখেছি, আগের টার্মগুলিতেও দেখেছি। সেখান থেকেও যদি শিক্ষা নিয়ে এই সময়ে যদি এই একটা প্রবলেম যদি ওরা জনস্বার্থে সঠিকভাবে তদন্ত করে সিদ্ধান্ত নেয়, তাহলে ভবিষ্যতে হয়তো এটা হবে না। আর এটা যদি হতেই থাকে, একসময় কিন্তু জনবিক্ষোভের সৃষ্টি হতে পারে। সরকারের প্রতি অসন্তুষ্টি থেকে আসলে অনাস্থার দিকে যাওয়ার সুযোগ থাকে কিনা, মানে ভয় থাকে কিনা? অফকোর্স মানুষের তো একটা প্যাশেন্সের লিমিট আছে। প্যাশেন্সের লিমিট ক্রস করে গেলে তো জনবিক্ষোভ হবেই। কারণ when you have back to the wall, আপনি পিছনে ওয়াল থাকলে তো আপনি পিছিয়ে যাওয়ার কোনো সময় থাকে না, তখন সামনেই আসতে চেষ্টা করবেন। এবং ওই যেটি জানতে চাচ্ছিলাম, যে প্রযুক্তি ব্যবহার করে কি এর প্রকৃত তথ্য বের করা যায়?
দেখেন, আমার এখানে যদি বলেন, আমি অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স বলি, আমি 20 বছর ধরে অস্ট্রেলিয়া থাকি। আমার গ্যাস, বিদ্যুৎ বা পানি, আমার যে সার্ভিস প্রোভাইডার, আমরা সব অনলাইনে করেছি। আমার কারোর সাথে দেখাও হয়নি, কিন্তু এই এই 20 বছরে একদিনের জন্য পানি সরবরাহ ইন্টারাপ্টেড হয় নাই, একদিনের জন্য ভুতুরে বিল আসে নাই, বা একদিনের জন্য আমার কোনো সমস্যা হয়নি। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার বাসায় আমার রুফটপ সোলার নাই, কিন্তু আমার ছেলের বাসায় রুফটপ সোলার আছে, নেট কানেক্টেড আছে। তো ছেলে তো ইলেকট্রিসিটির বিল দেয়ই না, বরং যেটা ওর গ্রিডে সেল করে সেটা ওর টাকা পয়সা না নিয়ে আমার বাসার বিলও কভার করে। ইটস সাচ এ সিস্টেম। এখানে তো ওই টেকনোলজি আছে। এখানে কেউ চিন্তাই করতে পারে না যে হ্যাঁ, মিটার টেম্পারিং করবে বা এগুলি ভুতুরে বিল হবে। তো বাংলাদেশ যদি আধুনিকের দিকেই দিকে যায়, বা প্রিপেইড মিটার বা স্মার্ট গ্রিড, স্মার্ট মিটারিং এর দিকে যায়, তো সেই ক্ষেত্রে তো শুধু নিশ্চয়ই সেখানে নিশ্চয়ই সুযোগ আছে। শেষ করব জনাব রহমতুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, মানে এই যে তদন্তের কথা বলা হচ্ছিল, নিরপেক্ষ তদন্ত, কাদেরকে দিয়ে আসলে সেটি করা সম্ভব বা করলে এক গ্রহণযোগ্য তদন্ত পাওয়া যাবে? আমার মনে হয় তদন্ত করার জন্য বুয়েট বা এই ধরনের ইনস্টিটিউট, এবং আমরা তো এমনি সার্ভিস দিতে চাই, আমাদের কোনো আমরা ফিটি চাই না, আমরা এই দেশের স্বার্থেই করতাম, কিন্তু তারা তো কাউকেই ডাকে না। আপনি দেখেন, তবে তদন্তে একটা কথা, মানুষের চাপে একটা কথা হয়েছে যে ওই যে মিটার রেন্ট ইত্যাদি কিছু ফালতু চার্জ দেওয়া হয়েছিল, ওইটা কিন্তু কমানো হয়েছে। আর ওই যে যেটা আমি বারবার বলছি, যে প্রোগ্রামটাকে আমাকে চেক করতে হবে, যে 1 টাকার জায়গায় 1 টাকা 30 মানে 100 টাকার জায়গায় 130 টাকা উঠে কিনা, এটা আমি খুব সন্দেহ। এবং এটা বারবার যে আপনি নিরপেক্ষ তদন্ত করছেন, আমি স্ট্রংলি সাপোর্ট করি। সালেক সুফি তো আসবে না, যদি নাও আসে, এই ধরনের লোক তো বাংলাদেশে কিছু আছে, আমরা বসি, আমরা দেখি। আসলে মিটার টেস্ট করা তো খুব কঠিন না। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং সেটি আসলে সরকারের জন্য সেটি একটা ভালো বার্তা দেবে একটি গ্রহণযোগ্য তদন্ত হলে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে সঙ্গেই থাকুন।